পলাশপুর রেল স্টেশনে রাত্রির 2:10 একটি ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেট করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতে হবে, তাই সে ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যেই স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পানবিড়িওয়ালাও ঘুমায়। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা খুলে একজন মাঝবয়সী লোক ঢুকল। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটি একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটি গলা কাঁকানি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে। বলল, আমি কি একটু আপনার কাছে বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাকই হল। এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকা সত্ত্বেও লোকটি তার কাছে বসতে চায় কেন? লোকটি বলল, না মানে, রাত্রিবেলায় একটু একা একা থাকতে ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই লোকটি জজ সাহেব? শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজদের কত ক্ষমতা! ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিয়ে দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি, কিন্তু তবুও বিপদ আমাকে পেছন ছাড়ে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এই চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়। অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটি সিগারেট ধরিয়ে প্যাকেটটি এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধ তার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়েই রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটির খুব শক্তপোক্ত চেহারা, লম্বা চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা। রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ। বারবার বলছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। নকুলকে ফাঁসির হুকুমও দিতে হয়। তখন নকুল রাগের চোটে কাঠগড়া ধরে ঝাঁকাতে লাগলো। আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ। তোমায় আমি ছাড়বো না। একদিন না একদিন ঠিকই এসে তোমার গলা টিপে মারব। আমার হাতে তুমিই মরবে। রতন জিজ্ঞেস করল,
লোকটি কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায়। বিপিনবাবু বলল, নকুল ছাড়া পায়নি, তবে আপিল করেছিল, সুবিধা হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছনও ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি। তাও রতন বলল, তার মানে সে মরে গেছে তবুও কি করে? বিপিনবাবু বলল, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে। 2বার আমার গলা টিপে ধরেছে। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প? আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। 3বার সে আমায় আক্রমণ করেছে, অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি। রাত্রিতে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে। রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কিচ্ছু নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আপন মনে বলল, চশমাটা কোথায় গেল? চশমাটা কোথায় রাখলাম? রতন বলল, ওই তো পাশের চেয়ারে রেখেছেন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর দুটো চোখ বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আরও একজন লোক ঢুকল। রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসলো গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিসফিস করে বলল, সাবধান, এই হতে পারে। রতন জিজ্ঞেস করল, আপনার সেই নকুলের বয়স কত ছিল? বিপিনবাবু বলল, 42 হবে। রতন বলল, এর তো অনেক কম বয়স, 30-এর বেশি হবে না। বিপিনবাবু বলল, তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তেই পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটিকে আর চোখে দেখতে লাগলো। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্য করে বলল, ট্রেন বোধ হয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমোবার একটুও ইচ্ছে নেই। সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরেই বাথরুম যাওয়ার জন্য উঠে পড়ল। সেদিকে কয়েক পা গিয়েই ছপ করে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে গো গো করে শব্দ করতে লাগলো। মির্গি রোগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হলো? কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখনও একই রকম শব্দ করে যেতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো। কটমট করছে চোখ দুটো। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জজ সাহেব না? আজ তোকে শেষ করবোই আমি। নকুল বিশ্বাসের কথা আর ক্লাব করে না। রতন কিছু বোঝার আগেই সেই লোকটি লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্ত কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, ও ভাই আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগল। সত্যি সত্যি এরকম হয়? এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাসের নামে একজন খুনির আত্মা ভর করেছে। রতন পেছন দিক থেকে লোকটিকে টেনে ছাড়াবার চেষ্টা করল। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে। তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আকুপুকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে। ভূতের সঙ্গে কি করে লড়াই করবে? সে কাতর গলায় বলল, আমায় কেন মারছো? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল,
তাই তো, তোমায় কেন মারবো? সে বেটা পালালো কোথায়? রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো ছুটে গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপরে বাপ, খুব জোরে বেঁচে গেছি। এ কি সব ভুতুরে কাণ্ড! দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটাই জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল মানি ব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভূত টুত কিচ্ছু নয়। বিপিন চৌধুরী নামে লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে, আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়ে গেছে মানি ব্যাগ। মানি ব্যাগটায় বেশি টাকা ছিল না, কালো ব্যাগটাই ছিল 50,000 টাকা। শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে। বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলে রতনের হাত দিয়ে পাঠিয়েছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে, দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ এই ট্রেনে কলকাতা যাবে তাও কোনো রকমভাবে জেনেছে। এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব। নিশ্চয় মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে একটা খবর দিতে হবে, তাতেও কি লাভ আছে কিছু? রতনের মনটা খুব ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে এই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়াল। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশনটাও জেগে উঠেছে। রতন দেখল এক জায়গায় একটি ছোটোখাটো ভিড়। লোকেরা গোল করে দাঁড়িয়ে আছে, মাঝখানে কি যেন একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। আবার চমকে উঠল, মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামে সেই লোকটা। পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল। একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটি সত্যি কথাই বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটি জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকাল। ভিড় ঠেলে একবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো? লোকটি হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার নাম নকুল বিশ্বাস, আর যাই করো না কেন আমাকে ফাঁসি দিও না। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? গল্পে ভয় আছে, সাথে আছে ডিটেকটিভ। এই গল্পটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর গল্পের শেষে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পরবর্তী গল্প কি করা যেতে পারে।